বিশাল জনপদ, এত বড় জনপদ যে এটাকে উপমহাদেশের সঙ্গে তুলনা করা হয়েছে। মহাদেশ কয়টি? 7টি। মহাদেশগুলো অনেক বড়। ভারত অত বড় নয়, তার থেকে কম, এজন্য কি বলা হয়েছে? উপমহাদেশ। পরিচালক আর উপপরিচালক এক নয়, কাছাকাছি। সচিব উপসচিব এক নয়, কাছাকাছি, তাই না? অনুরূপভাবে মহাদেশ আর উপমহাদেশ এক নয়। উপমহাদেশ এই জন্য বলা হয়েছে এটা একটা অনেক বড় বিশাল ভূখণ্ড। এই ভূখণ্ডে আমরা দেখতে পেয়েছি যেখানে জমির যে ফসল হয়, কি হয়? আমরা যে সময় আলোচনা করছি, এই ফসল হওয়ার জন্য কৃষকেরা শুধু চাষ করে, এরপরে সার দেওয়া লাগে না, বীজ দেওয়া লাগে না, পানির সেচ দেওয়া লাগে না, এমনিতেই ধান পাট ভরে থাকে। এটা হচ্ছে ভারতের বৈশিষ্ট্য। খুব সহজে বিপুল পরিমাণ ফসল উৎপাদন হয়। এরপর হলো কি? মাছ। বিলের পর বিল এই উপমহাদেশে, আর সেখানে কোনো প্রকার মাছ ছাড়তে হয় না। এমনিতেই বিশাল বিশাল বিলে মাছ ভরা, বিভিন্ন প্রজাতির মাছ ভরা, অসংখ্য নদী এবং খাল। প্রত্যেকটা নদী এবং খাল ভরা কি আছে? মাছ ভরা আছে। তাহলে এত সহজে মাছ বিনা চাষে পৃথিবীর কোথাও পাওয়া যায় না। এরপরে উন্নত মানের ভালো খাদ্য কি? দুধ প্লাস মাংস। এখানে গরুগুলো ছাগলগুলো মাঠে ছেড়ে দেওয়া হতো, মাঠের যে ঘাস কেটে আনা হতো, এগুলো খেয়েই তারা পর্যাপ্ত দুধ দেয়, বাছুর দেয়, বাচ্চা দেয়। তার থেকে আমরা আবার নতুন করে দুধ পাই, মাংস পাই। এর জন্য আলাদা কোনো ফিড, আলাদা কোনো খাদ্য খাবার কোনো কিছুর প্রয়োজন হতো না। মানে সব কিছু মিলে ভারত অত্যন্ত কি সুফলার একটা জায়গা। বুঝতে পারছো? সুফলার একটা স্থান কোথায়? ভারত। এখন ব্যবসায়িক কারণে, সেনাবাহিনীর চাকরি করার কারণে, পরিব্রাজক হিসেবে বিভিন্ন কারণে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের থেকে মানুষ এই ভারতবর্ষে এসেছে। আসার পরে এত সুন্দর সুযোগ সুবিধা, এই সব কিছু মিলে যে অর্থনৈতিক সমৃদ্ধি কি আছে, সমৃদ্ধি দেখে আর কেউ এখান থেকে ফিরে যেতে চায় না। বুঝতে পারছো? একটা মানুষ এক জায়গা থেকে আর এক জায়গায় বাড়ি বানায় কখন? যখন সেখানে যে এসে সুবিধা মনে করে। এখানে তারা আসছে, আবার ফিরে যাবে, কিন্তু এখানের এই ফসল, এখানের মাছ, এখানের ফ্রি পানি, পানিতে কোনো লবণ নেই। পৃথিবীর বহু জায়গায় পানি কিনে খাওয়া লাগে, কোটা আলাদা এলাকায় পানি কিনে খাওয়া লাগে। এখানে কোনো পানি, সবচেয়ে দামি জিনিস ফ্রি পাওয়া যায়। এইসব সুযোগ সুবিধা দেখে এখানে যারা আসছেন তারা আর কেউ ফিরে যেতে চায় নাই। এই জন্য লেখক ঐতিহাসিকগণ বলছেন, ভারতে প্রবেশের হাজারো দরজা আছে, বাহির হইবার জন্য একটি দরজাও নাই। ভারতে প্রবেশের হাজারো দরজা আছে, বাহির হইবার জন্য একটি দরজাও নেই। তার মানে কি? হাজারো প্রয়োজনে মানুষ ভারতবর্ষে আসছে, কিন্তু বের হয়ে যাওয়ার জন্য একটা প্রয়োজন, একটা কারণ তারা নির্ণয় করতে পারে নাই, যার জন্য এখানে স্থায়ীভাবে বসবাস করছে।
যখন স্থায়ীভাবে বসবাস করছে তখন কি হয়েছে, যারা এই অঞ্চলে বসবাস করত এর ভিতরে এটা পদাকে আসবে ফাইনাল পরীক্ষায়, ভারতের প্রাচীনতম আদি অধিবাসী কারা? ভারতের প্রাচীনতম অধিবাসী, হ্যাঁ তারা দ্রাবিড়। বানান হয়েছে না হলে বলবা। এটা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আসে এবং তোমাদের ফাইনাল পরীক্ষায় পদাদের প্রশ্ন আসবে ভারতের প্রাচীনতম অধিবাসী দ্রাবিড়। এরপরে পর্যায়ক্রমে দ্রাবিড়দের পরে ভারতে আসছে কারা? আর্যরা। বুঝতে পারছো? তারপরে আসছে কারা? হ্যাঁ আর্যদের পরে হ্যাঁ করে আসো নাই? দ্রাবিড়, তারপরে কারা? এরপরে আছে আর্য। আজকে ভারতবর্ষে যারা সবচেয়ে নিজেদেরকে অভিজাত করে লাফালাফি করে দাবি করে, ওরা দ্বিতীয় দেশের মানুষ না, আসছে কোথা থেকে? বাইরের থেকে। বুঝছ? তারপরে হলো হুন সম্প্রদায়। তারপরে তাহলে দ্রাবিড় হচ্ছে প্রাচীনতম, এটা জানতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর্য, কুষাণ, শক, হুন, বৌদ্ধ বিভিন্ন প্রকার সম্প্রদায় ভারতে বসবাস করছে। তাহলে এখানে কিন্তু অনেকগুলো হয়ে গেল, তাই না? এখানে কি হয়ে গেল? অনেকগুলো হয়ে গেল। তারপরে আবার পরবর্তীতে মধ্যযুগে কারা আসলো? হ্যাঁ পারসিকরা আসছে। কারা? তুর্কিরা আসছে। এরপরে আরবিয়ানরা আসছে। এরপরে আসছে কারা? পর্তুগিজ। তারপরে ফরাসি, ফরাসিরা আগে আসছে। তারপরে ব্রিটিশ। লেখা দেখা যায়? হ্যাঁ তাহলে কি ঘটে গেল বলো? এখানে এদিকে এত সম্প্রদায়ের বসবাস, এরপরে পারসি, তুর্কি, আরাবিয়ান, পর্তুগিজ, ফরাসি, ব্রিটিশ সহ আরো অনেক জাতি গোষ্ঠী ব্যবসায়িক কারণে, সামরিক কারণে, পর্যটক হিসেবে ভারতবর্ষে আগমন করেছে। যারা আসছে প্রত্যেকটা রাষ্ট্র থেকে, সম্প্রদায় থেকে কিছু না কিছু লোক ভারতে স্থায়ীভাবে বসবাস শুরু করেছে। যার ফলে কি হয়েছে? যার ফলে হয়েছে একজন পুরুষ সৈনিক আরাবিয়ান সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেছে। বিয়ে হয়েছে কার সাথে? ভারতীয় মেয়ের সঙ্গে। বুঝেছ? আর স্ত্রী কালো, আরাবিয়ান সৈনিক, অনেক লম্বা চওড়া ফর্সা। একজন তুর্কি বিয়ে হয়েছে কার সাথে? মনে করো কেবলই কোনো একটা সম্প্রদায়ের সাথে।
তুর্কিরা পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ফিটেস্ট পুরুষ, তাই না? কিন্তু একটা আনফিট মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে। একজন ব্রিটিশ সঙ্গে একজন ভারতীয়ের বিয়ে হয়েছে, একজন পারসিকের সঙ্গে একজন ভারতীয় মেয়ের বিয়ে হয়েছে। ম্যাক্সিমামই মেয়েদের বিয়ে হতো বেশি, কারণ এদেশের মেয়েরা অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, কুসংস্কারের কারণে খুব নির্যাতিত হতো। যেটা আমরা সামাজিক অবস্থা পড়ার মধ্যে বলেছি, সে যদি হিন্দু ধর্মে থাকে, বাই চান্স তার স্বামী যদি মারা যায়, মৃত স্বামীর সঙ্গে চিতায় শোয়াই দিয়ে একটার পর একটা কাঠ সাজাইয়ে কেরোসিন তেল দিয়ে আগুন ধরায় পোড়ায় দেওয়া হবে। মৃত স্বামীর সঙ্গে জীবিত স্ত্রী আগুনে পুড়ে মারা যাবে, এটি তারা করতো। কেউ কি ভেবে দেখেছে? কাজটা কত কঠিন ছিল। এজন্য খুব সহজেই এদেশের মেয়েরা এই কুসংস্কার থেকে, নির্যাতন থেকে, মানবাধিকার থেকে বঞ্চিত নারীরা মানবাধিকার পাওয়ার জন্য সহজে এদেরকে বিয়ে করে। বিয়ে করার পরে কি হয় বলে না? ছেলে মেয়ে হয়। এর প্রধান রেজাল্ট কি? প্রধান রেজাল্ট সন্তান হয়। বিবাহের প্রধান রেজাল্ট কি? বিবাহের প্রধান রেজাল্ট সন্তান হয়। এবার বলতো সন্তান কেমন হবে? এই বলো, পিছন থেকে বলো। বিবাহের প্রধান রেজাল্ট হলো সন্তান জন্ম লাভ করবে। এবার বলো যে কেমন সন্তান হবে? কেমন হবে বলো? একজন দাঁড়াও, যেগুলো একজন বলো, বলো। সন্তান হবে সে যদি একটা ফর্সা ছেলে, উচ্চলম্বা ছেলে, একটা যদি পেটে অথবা তার সমতুল্য কালো একটা মেয়ে বিক্রি করে, তাহলে সে আরবিয়া অথবা তুর্কি অথবা ফার্সি যেই হোক, সে তার ভারতীয় মেয়েকে যদি বিয়ে করে, তাহলে তার সন্তান হয় ভারতীয় মেয়েদের চেয়ার বেশিরভাগই একই বর্ণের শ্যামলা ধরনের হয়। অন্য জাতিদের বিশেষ করে ইংল্যান্ড, আমেরিকা, এদের চেহারা সাধারণত সাদা হয়। সাদা এবং কালো এদের মাঝামাঝি হতে পারে, কালো হতে পারে, আবার সাদা হতে পারে। তাহলে মাত্র একটা সংসার থেকে কয় প্রকার ছেলে সন্তান সাপ্লাই হলো? কমপক্ষে 3 প্রকার। একই বাবা মার থেকে, একটা সংসার থেকে চেহারার দিক থেকে বৈশিষ্ট্য হলো কয় প্রকারে? 3 প্রকারে। এগুলো হাজার হাজার ফ্যামিলি বিয়ে হয়েছে না? হাজার হাজার ফ্যামিলির থেকে কত প্রকার সন্তান বের হয়ে আসে। এটি একটা সেটা একটা মিল হবে? মিল হবে না। এক্ষেত্রে নৃতত্ত্বর জাদুঘর তৈরি করছে এইভাবে। একই ঘরে, একই দেশে, একই সমাজে বিভিন্ন চেহারার, বিভিন্ন ধর্মের, বিভিন্ন ভাষার, বিভিন্ন আকৃতির, বিভিন্ন বৈশিষ্ট্যের মানুষে গোটা ভারতবর্ষ ভরে গেল মাত্র একটা কারণে। যেহেতু বিভিন্ন বৈশিষ্ট্যের মানুষ এখানে পাওয়া যাচ্ছে, সেই হেতু এখানে এই জায়গাটাকে নৃতত্ত্বের জাদুঘর বলে উদাহরণ দেওয়া হয়েছে। বুঝো নাই? একটা উদাহরণ দেখি।